উপাচার্য উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে শপথ নিলেন বুয়েটের আন্দোলনকারীরা। আবার উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিডিআর বিদ্রোহ মামলায় হাসপাতাল ইউনিটের 253 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। বিএনপি আমলে বিশ্ব ব্যাংক কয়েকটি প্রকল্পের ঋণ বন্ধের ফল এখনো বইতে হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, পারভিন মিতু আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। উপাচার্য উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার শপথ নিয়েছেন আন্দোলনরত বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা। এই অচল অবস্থা নিরসনে তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে উপাচার্যের দাবি, এই আন্দোলনের নেপথ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। এদিকে অফিসার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে বলেন, তারা কখনো এই আন্দোলনে শামিল হয়নি। চলমান সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। অপরদিকে আন্দোলনকারী শিক্ষকরা রোববার বিশ্ববিদ্যালয়টি চ্যান্সেলরের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে। বিস্তারিত আসিফ সুমিতার রিপোর্টে। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বুয়েটকে ধ্বংসের হাত হতে রক্ষা করব। এজন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। কেন্দ্রীয় শহীদ মিনারে এভাবেই উপাচার্য ও উপ উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিলেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। আমরা বুয়েট পরিবার আর এই ধরনের স্বেচ্ছাচারিতা দেখতে চাই না বুয়েটে। প্রধানমন্ত্রী, এবং উনি শুধু প্রধানমন্ত্রী নয়, উনি বঙ্গবন্ধুরও কন্যা, জাতির পিতার কন্যা, এবং উনি সবসময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্বন্ধে একটা উচ্চাশা পোষণ করতেন। আমি বিশ্বাস করি ব্যক্তির চেয়ে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠান বড়, এবং এই আলোকেই নিশ্চয়ই ওনারা যত শীঘ্র সম্ভব এই দুইজনকে অব্যাহতি দিয়ে আমাদেরকে রক্ষা করবেন। এই আন্দোলনে বহিরাগতরা অংশ নিচ্ছে গতদিনে উপাচার্যের এমন দাবিতে শহীদ মিনারে উপস্থিত সকল শিক্ষার্থী তাদের পরিচয়পত্র উঁচিয়ে ধরেন। এর আগে সকাল 11টায় উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা ক্যাম্পাস থেকে একটি মৌন মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে পদযাত্রা করেন। অন্যদিকে উপ উপাচার্য তার অফিসে সাংবাদিকদের জানান, তাদের বিরুদ্ধে দালিলিক তদন্ত হবে, সুতরাং পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই। এখন জমায়েতের কথা যদি বলেন, তা আমাদের যে ওয়েল উইশার তারা নেই তা না, দালিলিক ভিত্তিতেই তদন্ত হবে। অতএব আমাদের থাকা না থাকার সাথে কোনো সম্পর্ক নেই। এদিকে উপাচার্য এই আন্দোলনে হিজবুত তাহরির জড়িত থাকার অভিযোগ করেন। ছাত্ররা সবসময় শিক্ষকরা ডাকলে আসবে, কারণ ছাত্ররা শিক্ষকদের কাছে দায়ী আছেন। তাদের সেশনাল গ্রেড, পরীক্ষার গ্রেড, তাদের পরীক্ষার ফল ইত্যাদি ওই শিক্ষকের হাতে নির্ভরশীল। এই ইউনিভার্সিটিতে হিজবুত তাহরির পোস্টার পড়ে, হিজবুত তাহরির লিফলেট হয়, এবং পত্রিকাতেও অনেক শিক্ষককে হিজবুত তাহরির বলে আখ্যা দেওয়া হয়েছে। সুতরাং এবং হলেও অনেক ছাত্র হিজবুত তাহরির আছে বলে তারা আমার কাছে কমপ্লেন করেছেন। কিন্তু এই আন্দোলনে আমার মনে হয় তাদের একটা হাত থাকতে পারে। অন্যদিকে অফিসার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চলমান আন্দোলনের সঙ্গে তারা কখনোই একাত্মতা প্রকাশ করেননি এবং তারা আন্দোলনরত শিক্ষকদের আলোচনায় বসার আহ্বান জানান। আমরা শিক্ষক সমিতিকে আহ্বান জানাতে চাই এবং ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, তোমরা দাবি করো যে ষোলোটা অভিযোগ শিক্ষক বর্তমান প্রশাসনের বিরুদ্ধে করা হয়েছে, তা বিচার বিভাগীয় তদন্ত করা হোক। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পূর্ব ঘোষিত উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে শিক্ষক আন্দোলনের মুখে আবার উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সকাল থেকে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখেন। সন্ধ্যায় সিন্ডিকেট সদস্যদের সঙ্গে বৈঠক বসেছেন উপাচার্য। সাভার প্রতিনিধি নাজমুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন রঞ্জক রিজভী। আবারও অচল অবস্থার আশঙ্কা করা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মেয়াদ উত্তীর্ণ ডিন, সিন্ডিকেট বাতিল ও জাকসু নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন না দেওয়ার দাবিতে কর্মসূচি ঘোষণা করেন সম্মিলিত শিক্ষক পরিষদ। এ নিয়ে উপাচার্যের সঙ্গে তারা রীতিমতো মুখোমুখি অবস্থান নিয়েছেন। সিনেট সদস্যদের
যে ভোট সেটি হালনাগাদ করেন ভোটারদেরকে। হালনাগাদের মধ্য দিয়ে আপনি যে উপাচার্য প্যানেলটি দেবেন সেটি অত্যন্ত যৌক্তিক, সেটি অত্যন্ত গণতান্ত্রিক, সেটি অত্যন্ত ভ্যালিড। সেরকম একটি পর্যায়ে যেই উপাচার্য হিসেবে আসুক না কেন সেটি আমাদের জন্য কাম্য। সম্মিলিত শিক্ষক পরিষদের ঘেরাও কর্মসূচিতে বাধা দেয়া হলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে ভবনের সামনেই তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। মানে কেউ ঢুকবে না, কেউ বেরোবে না। আর যদি আমরা কিন্তু বাধা দেইনি মানে আমাদের উপর দিয়ে যদি ওনারা যেতে চান তাহলে যাক। হয় উনি আগের উপাচার্যকে প্রতিস্থাপন করতে চাইছেন, অথবা তার ছায়া হিসেবে তিনি এখানে স্থায়ী একটা আসন করতে চাইছেন, এবং দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। আগামী 20 জুলাই উপাচার্য প্যানেল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তাই সেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপাচার্য। আমি 73 আদেশ অনুসরণ করব এবং সেখানে যা যা বিধান আছে সে অনুযায়ী আমি সামনে এগিয়ে যাব এবং এই নির্বাচন অবশ্যই হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিদ্রোহ মামলায় সাবেক বিডিআর হাসপাতাল ইউনিটের 256 জন আসামির মধ্যে 253 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। পিলখানায় বিজিবির সদর দপ্তরের দরবার হলে স্থাপিত আদালত এই রায় দিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে 34 জনকে এবং সর্বনিম্ন 4 মাসের সাজা দেওয়া হয়েছে 6 জনকে। 2 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। এদিকে বিডিআর বিদ্রোহের মামলা সম্পর্কে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রতিবাদ জানানো হয়েছে। নাদিয়া শারমিনের রিপোর্ট। বিজিবি সদর দপ্তরের দরবার হলে কর্নেল খন্দকার ওবায়দুল্লাহ হাসানের সভাপতিত্বে বসে বিশেষ আদালত 10। 256 জন অভিযুক্তের মধ্যে একজন মৃত থাকায় বাকি 255 জনের বিষয়ে রায় দেয় আদালত। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 253 জনকে। সশস্ত্রভাবে বিদ্রোহের সক্রিয় অংশগ্রহণ, ডিএডি তৌহিদকে বিডিআরের পরবর্তী ডিজি নিয়োগের দাবি জানানো, সেনা অফিসারদের লাশগুম ও নাশকতায় সহায়তা সহ 18টি অভিযোগে এসব সাজা দেওয়া হয়। এর মধ্যে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় 34 জনকে এবং সর্বনিম্ন 4 মাসের সাজা দেওয়া হয় 6 জনকে। আদালত সর্ববিষয়ে বিবেচনা করে 2 জনকে বেকসুর খালাস প্রদান করেন। দোষ স্বীকার করার পরে অব্যাহতি দেওয়া হয়েছে, মানবিক দিক বিবেচনা এসেছে। এদিকে বিডিআর বিদ্রোহ মামলাকে পক্ষপাতদুষ্ট গণবিচার উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন মামলার প্রসিকিউটর। হিউম্যান রাইটসের কোনো প্রতিনিধি আমাদের বিচার কার্য চলাকালীন আসে নাই এবং আমার সাথে কখনোই কথা হয়নি। তারা কোত্থেকে এইরকম ইনফরমেশন পেয়েছেন সেটা আমার জানা নাই। সম্পূর্ণ মন গড়া এবং বিভ্রান্তিকর বক্তব্য তারা দিয়েছেন। বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ বলেও দাবি করেন তিনি। নাদিয়া শারমিন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি আমলে বিশ্বব্যাংক কয়েকটি প্রকল্পে ঋণ বন্ধ করার পর থেকে বাংলাদেশ এর ফল বয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের 6ষ্ঠ কংগ্রেসের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় যুব সমাজকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখারও আহ্বান জানান। সাজ্জাদ রুমেলের রিপোর্ট। জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কংগ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেলুন ও ফুল উড়ানোর পর সেখানে চলে রঙিন কাগজ ছড়ানোর অভিনব শুভেচ্ছা। অনুষ্ঠানে বক্তারা আওয়ামী যুবলীগকে দেশের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে উল্লেখ করে বিএনপি, জামায়াত ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে এর নেতাকর্মীদের হত্যা নির্যাতনের বর্ণনা দেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় দেশে যাতে আর জঙ্গিবাদ সন্ত্রাসের শাসন আসতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। ওই যুদ্ধাপরাধী তাদের কাছে আবার 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি সেই রক্তাক্ত পতাকা ওই যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছিল। কাজী আজ তাদের বিচার শুরু হয়েছে। এই বিচার হোক এটা তারা চায় না, যে কারণে গণতন্ত্রকে ধ্বংস করা এবং নানা ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমাদের যুব সমাজকেই সব সময় সজাগ থাকতে হবে। শেখ হাসিনা বিএনপি সময়ের দুর্নীতির বর্ণনা দিতে গিয়ে সে সময়ে বিশ্বব্যাংকের ঋণ দান বন্ধের ঘটনা স্মরণ করিয়ে দেন। তাদের আমলে এই ওয়ার্ল্ড ব্যাংক 2005 সাল থেকে যোগাযোগ এবং বিদ্যুতে, এনার্জিতে সকল ধরনের ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছিল। এটা বিএনপির আমলেরই ঘটনা। আর যার জন্য এখনো
বাংলাদেশের মানুষকে আজ সেই বদনাম বয়ে বেড়াতে হচ্ছে। তিনি বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দলের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর মতো ত্যাগের রাজনীতির চর্চার আহ্বান জানান। সর্বস্তরে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের নামে টাকা উঠিয়ে সরকার আগামী নির্বাচনের সময় তা খরচ করবে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অনশনে তিনি অভিযোগ করেন। পাশাপাশি রমজানকে সামনে রেখে বিভিন্ন নিত্যপণ্যের দাম কমিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মাহমুদ সিরাজের রিপোর্ট। ঢাকা মহানগর বিএনপি উত্তরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন করে যুবদল। এতে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পদ্মা সেতুর নামে জনগণের পকেট কাটার ব্যবস্থা করছে। বিশাল সুযোগ এসেছে। বিশ্ব ব্যাংক তো চুরি করবে বলে টাকা দিচ্ছে না, এখন এই চাঁদাবাজি করে চুরি করে টাকা জোগাড় করে নতুন নির্বাচন সামনে, বড় বড় প্রজেক্ট গুলো থেকে পয়সা পাওয়া যাচ্ছে না, সব আটকে যাচ্ছে। সুতরাং এখন জনগণের পকেট কেটে নির্বাচন করতে হবে, এই নতুন ধান্দা শুরু করেছে। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। পাশাপাশি সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদের শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দিয়েছে বুয়েটের মতো প্রতিষ্ঠান। আপনারা নিজেরাই দেখেছেন কি অবস্থা সৃষ্টি করেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ইসলামিক বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট গুলো সব জায়গায় সবখানে তারা তাদের দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য আজকে ধ্বংস করে দিয়েছে। এর আগে লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি আসাদুল হাবিব দুলুর রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় তাকে সাথে নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। মাহমুদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রমজানের বাজার নিয়ন্ত্রণে টিসিবি 4টি পণ্য খোলা বাজারে বিক্রি শুরু করলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। জাতীয় স্কুল ফুটবলের শিরোপা জিতল নারায়ণগঞ্জ ইসদায়ের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। রমজানে বাজার নিয়ন্ত্রণ করতে টিসিবি 4টি পণ্য খোলা বাজারে বিক্রি শুরু করলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। ব্যবসায়ীদের মতে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি তেমন কাজে দেবে না। খুচরা বিক্রেতাদের মতে রাস্তায় টিসিবির পণ্য বিক্রি না করে বরং প্রত্যেক বাজারে একটি করে দোকান করা উচিত, তাহলেই পণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে টিসিবি কর্মকর্তাদের মতে বাজার এলাকায় পণ্য বিক্রিতে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। ফারুক হোসেনকে সাথে নিয়ে মাতির ফারুকের প্রতিবেদন। সরকার লাখ লাখ টাকা ভর্তুকি দিয়ে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে টিসিবিকে মাঠে নামালেও কোনো প্রভাব পড়েনি বাজারে। টিসিবির মতে রমজানের বাজারে জরুরি 4টি পণ্য ঢাকা শহরের 25টি স্পটে বিক্রি করছে তারা। এর মধ্যে চিনি কেজি প্রতি 50 টাকা, মসুর ডাল কেজি প্রতি 70 টাকা, ছোলা কেজি প্রতি 66 টাকা আর খোলা সয়াবিন তেল কেজি প্রতি 115 টাকা ও বোতলজাত সয়াবিন কেজি প্রতি 121 টাকায় বিক্রি করা হচ্ছে। আমরা প্রতিটি ট্রাকে 1500 কেজি চিনি, 400 লিটার সয়াবিন তেল, 200 কেজি নেপালি মসুর ডাল এবং 200 কেজি ছোলা বরাদ্দ দিচ্ছি। সারা দেশে 2952 জন ডিলার আছে। ইচ্ছা করলে কোনো ডিলার 5 টন পর্যন্ত মানে 5000 কেজি পর্যন্ত চিনি নিতে পারবে, সেটা সুবিধা দেওয়া আছে। ব্যবসায়ীদের মতে টিসিবি মাঠে নামলেও কোনো প্রভাব পড়েনি বাজারে। কোনো মালের দামই কমে না, ওই যে আগের দাম 1 সপ্তাহ আগে যে ছিল এটা এখন ওই দামই, আরো বাড়তেছে মালের দাম, প্রতিদিন 2-1 টাকা করে বাড়তেছে। কোনো এফেক্ট না, আমরা চাই যে জনসাধারণ পাক কিছু কম দামের জিনিস, আমরাও খুশি না, কোনো কমেও নাই আর এইভাবে কমবেও না। আমরা যেখান থেকে মানুষ মাল আনি ওই জায়গাটা মনিটরিং করতে হবে সরকার। এসব ব্যবসায়ীদের মতে টিসিবির পণ্য রাস্তাঘাটে বিক্রি না করে প্রতিটি বাজারে একটি করে পাইকারি পণ্যের দোকান দেয়া গেলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। টিসিবি আমাদের মাল দিলে মাল দাম কমে যাবে, কিন্তু মার্কেটে মাল দিলে, রোডে মাল দিলে কমবে না। মাল দিতে হবে আমাদের মতো মার্কেটে রয়ে দেবো, কার কয় বস্তা লিস্ট করে নিয়ে যাক আমাদের মাল দেবে, আমরা টিসিবি রেটে বিক্রি করবো, আমাদের কমিশন দেবে। আমাদের যদি 1 টাকা 2 টাকা কমিশন দেয়
তো আমরা টিসিবি রেটে বেচতে পারবো, টিসিবি মাল দিব, আমার তো কোনো খরচ নেই। সরেজমিন দেখা যায় টিসিবির পণ্য বিক্রির একটি ট্রাক বাজার থেকে অনেক দূরে অবস্থান করে দু একজনের কাছে পণ্য বিক্রি করছে। আর এসব বিষয়ে কর্মকর্তারা জানালেন ব্যবসায়ী সমিতির লোকজনের চাপের কারণেই দূরে অবস্থান করতে হচ্ছে তাদের। কাস্টমার হয়তো ওদের দোকানে যাইতো, ওদের সেন্স আর কি, এখন না ওদের বেচা বিক্রি কম হয়, এই জন্য ওরা ওখানে ডিস্টার্ব করে। মাহাথির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের পুনর্বাসনে মিয়ানমার সরকারকেই পদক্ষেপ নিতে হবে বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেড মির্জাল জয়নুদ্দিন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, তবুও অনুপ্রবেশের ক্ষেত্রে মানবিক দিকটি দেখতে হবে বাংলাদেশ সরকারকে। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। ইন্দোনেশিয়ার ভিসা পাওয়া নিয়ে অনেক জটিলতা ছিল, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন সে জটিলতার অবসান হয়েছে বলে জানান তিনি। More and more migrant comes out from Myanmar, so we have to have the government of Myanmar to solve and to bring them in to solve their problems in their own country, and they have to get to see as well. So we are global world, and no more borders between one country to another country. Global communities, human rights there, the other country can interfere about these human rights. পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের অর্ধবার্ষিক শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাফিজুল্লাহ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ইস্যুকৃত বিভিন্ন বিধি এর উপর আলোচনা করা হয়। 6 মাসে বার্ষিক নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করায় কোম্পানির কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় প্রভাবশালী পার্লামেন্ট সদস্য সহ নিহত হয়েছে অন্তত 23 জন। সরকারি কর্মকর্তা সহ আহত হয়েছে আরও 60 জন। উত্তরাঞ্চলের সামাগানি প্রদেশের রাজধানী আইবেকে পার্লামেন্ট সদস্য আহমদ খান সামাগানির মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ হামলা চালানো হয়। ওই হামলায় আহমদ খানও নিহত হয়। নিহতদের মধ্যে প্রাদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান মোহাম্মদ খান সহ বেশ কয়েকজন সিনেট ও পার্লামেন্ট সদস্য রয়েছে। হামলার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, তবে তালেবানরা এই অভিযোগ অস্বীকার করেছে। গেল বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় মহিলা বিষয়ক আঞ্চলিক প্রধান হানিফা সাফি বোমা হামলায় নিহত হয়। খেলার খবর। জাতীয় স্কুল ফুটবলের শিরোপা জিতল নারায়ণগঞ্জ ইসদার রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়। চট্টগ্রামের কাঠিরহাট উচ্চ বিদ্যালয়কে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকেই দু দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। 10 মিনিটে রাব্বির গোলে 1-0 এগিয়ে যায় ইসদার রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়। গোল খেয়ে মরিয়া হয়ে আক্রমণ চালায় কাঠিরহাট স্কুল। 44 মিনিটে কাঠিরহাট স্কুলের আব্দুল্লাহ গোল করে 1-1 গোলের সমতা নেন। এরপর বাকি সময়ে আর কোনো গোল না হলে খেলা ট্রাই ব্রেকারে গড়ায়। ট্রাই ব্রেকারে চট্টগ্রামের কাঠিরহাট স্কুলকে 4-3 গোলে হারিয়ে শিরোপা জিতে নারায়ণগঞ্জের ইসদার রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়। শেষ করছি রাত 9টার 21 সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। উপাচার্য উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে শপথ নিলেন বুয়েটের আন্দোলনকারীরা, আবার উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিডিআর বিদ্রোহ মামলায় হাসপাতাল ইউনিটের 253 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। বিএনপি আমলে বিশ্বব্যাংক কয়েকটি প্রকল্পে ঋণ বন্ধের ফল এখনো বইতে হচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 20 নম্বরে, আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21 TV লাইভ।